হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি তোমাদের পরের ক্লাস নিয়ে, ঠিক আছে? তো আগের দিনের ক্লাসে আমরা যেরকম পড়েছিলাম যে প্রবলেম অ্যারাইসেস ইন অ্যাডোলেসেন্স। ইয়েস, মানে কিশোর অবস্থায় যে সমস্ত প্রবলেমগুলো ফেস করে থাকে স্টুডেন্টসরা, সেই প্রবলেমগুলো সম্পর্কে। সেগুলো কী কী রিলেটেড? একটা নিজেকে রিলেটেড, সেলফ রিলেটেড, একটা রয়েছে সোসাইটি রিলেটেড, একটা রয়েছে ফ্যামিলি রিলেটেড, একটা রয়েছে স্কুল রিলেটেড। তো আগের দিন আমরা স্কুল আর সেলফ বা নিজেকে নিয়ে তারা যে প্রবলেমগুলো ফেস করে, এই দুটো পয়েন্ট আমরা পড়েছি। তাহলে আজকে আমরা বাকি দুটো পয়েন্ট দেখবো, ঠিক আছে? চলো তাহলে দেরি না করে স্টার্ট করা যাক আজকের এই ক্লাসটি। আর হ্যাঁ, যদি তোমাদের আমার ক্লাস ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবে, আর ক্লাসের শেষে কমেন্ট করবে, এবং অবশ্যই আমার ভিডিওটি তোমার ফ্রেন্ডদের বা তোমার সহপাঠীদের সাথে শেয়ার করতে ভুলবে না, কারণ তোমার মতো তারাও যাতে হেল্পফুল হয়, ঠিক আছে? তাহলে চলো স্টার্ট করছি। প্রবলেমস রিলেটেড টু ফ্যামিলি। কি বলছে যে পরিবার সম্পর্কিত কি কি সমস্যা অ্যাডোলেসেন্সে ফিল করে থাকে বাচ্চারা। কি বলছে? অথরিটেটিভ প্যারেন্টিং। এটা এখন এই ওয়ার্ডটা দেখবে খুব এসেছে, অথরিটেটিভ প্যারেন্টিং। এই জিনিসটি কি? এই জিনিসটি হলো বাবা মার সাথে স্টুডেন্টের বা তার সন্তানের একটা ভালো একটা সম্পর্কের জায়গা। যেমন কি, যেখানে নাকি বাবা মা কন্ট্রোলও করবে তার সন্তানকে, প্লাস কেয়ারও করবে তার সন্তানকে, ঠিক আছে? তাকেই বলা হয় অথরিটেটিভ প্যারেন্টিং। এটা অবশ্যই একটি ভালো দিক আর এটা হওয়া উচিত। কিন্তু কখনো কখনো ক্ষেত্রে এই প্যারেন্টিংয়ের মধ্যেও কিছু প্রবলেম দেখা যায়। কেমন? দেখা গেল বাবা মা তার সন্তানের সাথে কিছু ডিসকাস করতে গেল, যেমন সে স্টুডেন্ট আর্টস নেবে না সায়েন্স নেবে, তো সেটা নিয়েও একটা বাবা মা এবং মানে তার সন্তানের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গেল। সে বাচ্চাটি বলল যে আমি সায়েন্স নিব, বাবা মা বললো না আর্টস নাও, বা বাবা মা বললো তুমি সায়েন্স নাও, বাচ্চাটি বললো না আমি আর্টস নিব। তো এই ক্ষেত্রে একটা মতের দ্বন্দ্ব কিন্তু অনেক সময় শুরু হয়ে যেতে পারে, বা যে কোনো বিষয়েও বাবা মার সাথে সেক্ষেত্রে সন্তানের দ্বন্দ্ব হতেই পারে। সেটাও কিন্তু একটা অথরিটেটিভ প্যারেন্টিংয়ের একটা ডিমেরিটও বলতে পারো। ডিসকাস করতে গিয়ে মানে একটা দ্বন্দ্বের মতো ক্রিয়েট হলো। তাহলে এই অথরিটেটিভ প্যারেন্টিংয়ের যেমন একটা ইম্পর্টেন্ট রয়েছে, তেমন একটা ড্রব্যাকও রইল, ঠিক আছে? তো নেক্সট পয়েন্টটা আসো, কি বলেছে? পোর র্যাপোর্ট উইথ প্যারেন্টস। এই পোর র্যাপোর্ট, এই ব্যাপারটা কি? এই ব্যাপারটা হলো হচ্ছে, মানে বাবা মার, ধরো তোমাদের একাধিক, তোমরা ভাই বোন রয়েছে, তা কোনো বাবা মার একাধিক সন্তান রয়েছে। সেই বাবা মা কি করলো, এক সন্তানকে বলছে যে তোর দ্বারা কিছু হবে না, তোর ভাইকে দেখ, বা তোর দাদাকে দেখ, বা তোর বোনকে দেখ, বা তোর দিদিকে দেখ, তোর থেকে কত ভালো, কত সিরিয়াস, কত পড়াশোনা করে, কিন্তু তুই কি করবি ভবিষ্যতে, তোর দ্বারা কিছু হবে না। তো এরকম কিন্তু মা বাবা কিন্তু সন্তানদের বলে থাকে, আর এটা কিন্তু খুব খারাপ জিনিস, যেটা নাকি বাচ্চাটাকে একটা নেগেটিভ দিকে নিয়ে যাবে, বা বাচ্চাটির উপর একটি নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে, তাই তো? তো এই জিনিসটা কি বলা হয়েছে যে পোর র্যাপোর্ট উইথ প্যারেন্টস, ঠিক আছে? নেক্সট পয়েন্ট আসো, কি? ল্যাক অফ কমিউনিকেশন। অনেক সময় দেখা যায় কি, বাবা মা কিন্তু তার সন্তানদের সাথে ভালোভাবে কোনো কিছু নিয়ে ডিসকাসই করে না, বা সন্তানও এই বয়সে দ্বিধাবোধ করে তার বাবা মার সাথে খুলে খুব কথা বলতে। তাই এই মানে বাবা মার উচিত যে এই মানে অ্যাডোলেসেন্স বা কৈশোর বয়সে যে সমস্ত সন্তানরা আছে তাদের সাথে কি কিন্তু বন্ধুর মতো মেশা, তাদের মনের কথাটা কিন্তু শোনা, যে তাদের ভিতরে কি চলছে, বা তাদের মনে যদি কোনো দ্বন্দ্ব চলেও থাকে সেটা কি। আর সন্তানেরও উচিত তার বাবা মার সাথে খুলে কথা বলা, এবং বাবা মার মনে কি চলছে সেটাও বোঝা তার উচিত, ঠিক আছে? বেশিরভাগ ক্ষেত্রে তো আমাদের তো সমাজে তো তোমরা জানোই যে এই জিনিসটা দেখা যায় যে বাবা মাও কিছু ডিসকাস করছে না ফ্রিলি, সন্তানও কিছু ডিসকাস করছে না, তাদের মনের কথাটা তাদের মনেই থেকে যাচ্ছে, তাই তো? তো এটা হলো যে তার পরের পয়েন্টের মিনিং। নেক্সট পয়েন্টে আসি আমরা, লো অফ সোশিও ইকোনমিক। লো অফ সোশিও ইকোনমিক বলতে কি বোঝানো হয়েছে? দেখো, মানে অনেক বাবা মা আছে, মানে দিনমজুরের কাজ করে, বা যাদের অবস্থা খুব গরিব, তাই তো? এরকম আমরা দেখে থাকি। তাদের সন্তানরা কিন্তু এই জিনিসটাতে খুব ফেস করে। কেমন? সে স্কুলে গেল, তার ফ্রেন্ডের কাছে একটা দামি একটা পেন্সিল বক্স আছে, বা দামি একটা ঘড়ি আছে, কিন্তু তার কাছে তো সেটা নেই। তাহলে সেক্ষেত্রে কিন্তু তার মন কিছুটা হলেও খারাপ হবে যে ওর কাছে আছে আমার কাছে নেই। তাহলে তোমরা কি দেখবে, এরকম আর্থিকভাবে অসচ্ছল যারা, তাদের বাড়িতেও কিন্তু এরকম পিতামাতার ঘরেও কিন্তু এক রকমের অশান্তির সৃষ্টি হয়ে থাকে, যে সন্তানরা পিতামাতাকে রেসপেক্ট করতে পারছে না, পিতামাতা সন্তানকে সেই জায়গাটা দিতে পারছে না। এই জিনিসগুলো কিন্তু এই সমস্ত পরিবারে খুবই স্বাভাবিক। তাছাড়াও দেখবে এই ক্ষেত্রে যে শিশুরা থাকে বা সন্তানরা থাকে, তাদের কিন্তু কনফিডেন্স কম থাকে, বা কনফিডেন্স গ্রো হয় না, এই যদি তাদের সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ডটা খারাপ থাকে, বুঝলে? তারপর আসি আমরা নেক্সট পয়েন্টে, কি বলছে যে ব্যাকগ্রাউন্ড, শুধু ব্যাকগ্রাউন্ড এই জিনিসটি কি, মানে বাবা মা কোথা থেকে এসেছে বা তাদের জীবিকা কি, তারা কি করে, সেই ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু একটা বাচ্চার কনফিডেন্স, একটা বাচ্চার ভবিষ্যতের ওপরে কিন্তু অনেকটাই প্রভাব ফেলে। যদিও সব কিছুর ক্ষেত্রেই সব মানে এক্সেপশন দেখা যায়, তবুও তুমি বলতে পারো যে ব্যাকগ্রাউন্ড ব্যাপারটা কিন্তু অনেকটাই প্রভাব ফেলে। যেমন কি, ধরো একটা দিনমজুরের ঘরের সন্তান, তার বাবা মা অল্প টাকা কামাই করে আনে, সেটা দিয়েই কিন্তু তাদের একরকম পরিবারকে দেখা, সংসারকে দেখা, এই জগৎটাকে দেখা একরকম, বা তাদের জীবনযাপনটা সেভাবেই চলে। কিন্তু একটা ধনী ঘর, একটা রিচ ফ্যামিলির কিন্তু সেভাবে চলে না। তো ব্যাকগ্রাউন্ডটাও ম্যাটার করে। এরপর আসছি নেক্সট পয়েন্ট, নন কন্ডিউসিভ অ্যাটমসফিয়ার। দেখো,
এটা হলো শিক্ষার্থীকে এগোতে দেয় না বা কোনো ছেলেকে বা মেয়েকে সামনে এগোতে না দেওয়া। কেমনভাবে? ধরো মেয়েটি পড়াশোনা করতে চাচ্ছে, আরও আরও উচ্চশিক্ষায় যেতে যাচ্ছে, কিন্তু বাড়ির লোক বা পরিবার বা পাড়াপড়শি বলবে, এই তুই কেন এত পড়াশোনা করছিস, এখন তো তোর বিয়ের বয়স হয়ে গেছে, তুই বিয়ে করবি। তো তাকে কিন্তু আগাতে দেওয়া হচ্ছে না। বা কোনো একটা ছেলে, সে কিন্তু খেলার দিকে মন বেশি, সে খেলতে চায়, তাকে কিন্তু খেলতে না দিয়ে তার মা বাবা জোর করে পড়তে বসিয়ে দিল, ঠিক আছে? তারপর একটু বড় হলে মেয়েদের বলবে যে তোরা বাড়ি থেকে বের হবি না, বান্ধবীদের সাথে মিশবি না, বাইরে ঘুরবি না। তো এই সমস্ত জিনিসগুলি যেগুলো বাধা দিচ্ছে, এগোতে দিচ্ছে না তাকেই, মানে সেই পরিস্থিতিকে বলা হয় যে নন কন্ডিউসিভ অ্যাটমসফিয়ার বলা হয় এই পরিস্থিতিটিকে, ঠিক আছে? পরে নেক্সট পয়েন্ট দেখো, স্পেস কনস্ট্যান্ট। স্পেস কনস্ট্যান্ট মানে কি, এই বয়সী শিক্ষার্থীরা বা বাচ্চারা ভাবে যে তাদের একটা নিজস্ব আলাদা বাড়িতে জায়গা হবে, যেমন কি তার একটি আলাদা নিজস্ব ঘর হবে, সেই ঘরে তার নিজস্ব আলাদা আলমারি থাকবে যেখানে তার জামা কাপড় থাকবে। কিন্তু সচরাচর এটা কি হয়, দেখবে মারা এসে হয়তো তার আলমারিতে নিজের জামা কাপড় রাখছে বা অন্য সব জামা কাপড় এসে তার আলমারিতে রাখছে, তখন কিন্তু সে খুব একটা অস্বস্তি বোধ করবে, ঠিক আছে? তো তার কি চাই, তার স্পেস চাই, এই সময় নিজস্ব পার্সোনাল কিছু স্পেস চাই। তো সেটা কিন্তু এই পয়েন্টটাকে বলেছে। তারপরে আসে কম্প্যারিজন উইথ আদার্স। এটা তো আমরা খুবই দেখে থাকি, বাবা মা তুলনা করে বলবে, এই দেখ ও কত ভালো করে পড়াশোনা করছে, তুই কেন করছিস না, বা ও দেখ কত ভালো রেজাল্ট করছে, তুই কেন করছিস না, ওর এত নাম্বার, তোর কেন এত কম নাম্বার। তো এই যে কম্প্যারিজনগুলো এই সময় কিন্তু করে থাকে বাবা মা বা অন্য কেউ, ঠিক আছে? এই কম্প্যারিজনের কিন্তু কোনো পজিটিভ এফেক্ট নেই, পুরাটাই নেগেটিভ এফেক্টই দেখা যায় সেই সন্তানের ওপর। তাহলে আশা করি তোমাদের এই কটা পয়েন্ট যে কটা পড়ালাম তোমাদের সবকটি কমপ্লিট হয়েছে এবং বুঝেছো, এবং খাতার মধ্যে আমার যেভাবে বললাম সেভাবে লিখেও নিয়েছো। এরপর আসি নেক্সট পয়েন্টে, যে প্রবলেম রিলেটেড টু সোসাইটি। সোসাইটিতে এই সময় বাচ্চারা কী কী প্রবলেম ফেস করে থাকে। সো এই জায়গাটা ফ্যামিলির জায়গা, এই জায়গাটা সোসাইটি করে দাও, ব্যাস। তারপর আমি প্রবলেমগুলো দেখাচ্ছি। তাহলে চলো স্টার্ট করছি এর পরে প্রবলেমগুলো, ঠিক আছে? যেমন কি বলেছে দেখো, প্রবলেম রিলেটেড টু সোসাইটি মানে সমাজের সাথে এই সময় কি কি প্রবলেম হয়ে থাকে স্টুডেন্টদের, ঠিক আছে? জেন্ডার বায়াস ব্যাপারটা কি? ব্যাপারটি হলো, মেয়েদেরকে ধরো বলছে যে তোমরা এখন অনেক বড় হয়েছো, এখন আর তোমরা ছেলেদের সাথে খেলবে না বা ছেলেদের সাথে বন্ধুত্ব কম করবে, ছেলেদের সাথে মিশবে না, এরকম বলা। ছেলেদের বলা, তোমরা বড় হয়েছো, তোমরা এখন বাইরে বাইরে কাজ করবা, বাইরে বাইরে থাকবা, কেন তোমরা মেয়েদের মতো রান্না করছো। তো এই জিনিসগুলো কিন্তু খুবই জেন্ডার বায়াস, আর যেটা করা একদমই উচিত না। তো এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। সেকেন্ডে আসি কি, কাস্ট রিলেটেড প্রবলেমস। কাস্ট রিলেটেড প্রবলেমস কেমন? সমাজ চায় যে তুমি অন্য জাতি বা তোমার থেকে নিচু বা সো কল্ড নিচু, বা যেটা আমরা সমাজ আমাদের তৈরি করে দিয়েছে, তাদের মধ্যে মানে মিশতে না, কথা বলতে না, তাই তো? কিন্তু সেটা কিন্তু হয় না। আমরা যখন সবার সাথে মিশি, সবার সাথে বসি, সবাইকে বন্ধু বানাই, হ্যাঁ, তো তখন কিন্তু এটা কিন্তু সমাজের বিরোধে আমরা চলে যাই, আর সেটা কিন্তু সমাজের কাছে খুব কুরুচিকর হয়ে যায় বা খুবই বিপজ্জনক ব্যাপার হয়ে যায়। সমাজ সেটাকে কিন্তু হয়তো একসেপ্ট করতে পারে না, কিন্তু এটা কিন্তু সমাজের একদমই ভুল। সেটা তোমরাও জানো, আমিও জানি, কিন্তু এটাই একটা সমাজের প্রবলেম, তাই তো? তো আমরা তো সেই ভুলগুলোই দেখছি। তো নেক্সট পয়েন্টে আসি, জেনারেশন গ্যাপ। জেনারেশন গ্যাপ বলেছে দেখো, কারো বাড়িতে তোমার দাদু ঠাকুমারা যেগুলো গল্প করবে, তোমার বাবা মা নিশ্চয়ই সেই গল্প করবে না বা তাদের গল্পে কিন্তু ইন্টারেস্টেড হবে না। বা তোমার মা বাবারা যেই টপিকে গল্প করবে, তোমরা কিন্তু সেই টপিকে একদম ইন্টারেস্টেড হবে না বা সেগুলো শুনতে চাবে না। তাহলে জেন্ডার গ্যাপটা এখানেই বোঝা যায় যে প্রত্যেকের আলাদা আলাদা একটা জেনারেশনে তাদের চিন্তাভাবনারও গ্যাপ দেখা যায়। তো সেটাই হচ্ছে জেন্ডার গ্যাপ। এরপর আসি নেক্সট পয়েন্ট, সেটা হচ্ছে কি, অর্থোডক্স প্র্যাকটিসেস। অর্থোডক্স প্র্যাকটিসেস মানে কি? মানে হচ্ছে সমাজে কিছু কুরুচিকর প্রথা বা খুবই বাজে প্রথা, যেমন পণ নেওয়া, এটা কিন্তু একটা খুবই বাজে একটা নিয়মের মধ্যে পড়ে, যেটাকে আমরা এই অর্থোডক্স সোসাইটিতে আমরা এটা দেখতে পারি যে বিয়ের সময় পণ নিচ্ছে ছেলেরা মেয়েদের থেকে লাখ লাখ টাকা, তাই তো? এখনও এগুলো দেখা যায় কিছু কিছু জায়গায়। বা ছেলে মেয়েদের মধ্যে মিশতে না দেওয়া, বন্ধুত্ব করতে না দেওয়া, তাই তো? তারপরে এরকমও দেখা যায় কোনো কোনো জায়গায় যে বউদের বা মহিলাদের এত বড় করে ঘোমটা দিয়ে বড়দের সামনে আসতে হয়। তো এগুলো কি, এগুলো কিন্তু সব অর্থোডক্স সোসাইটির ক্যারেক্টার, আর এগুলো কিন্তু একটুও ভালো নয়। তারপরে হচ্ছে ল্যাক অফ ফ্রেন্ডস। ল্যাক অফ ফ্রেন্ডস মানে কি, এই বয়সে কি দেখা যায় যে অনেক সময় কি হয়, অ্যাডোলেসেন্টদের হচ্ছে প্রবলেম হয় কোনো ফ্রেন্ডশিপ করতে বা ফ্রেন্ড বানাতে, বা এই সময় তারা একটু একা থাকতেও অনেক সময় পছন্দ করে। তো সেটাও একটা প্রবলেমের দিকে ধরা যায়, কারণ যার ফ্রেন্ড নেই, যে একা একা থাকবে, নিশ্চয়ই তার খুব ভালো লাগবে না, বা তার নিশ্চয়ই সেভাবে একটা ডেভেলপমেন্ট বা বিকাশ হবে না। এরপরে পয়েন্ট আসি কি, রিপ্রেসিভ মানে কি, যে সমস্ত বিষয় নিয়ে সমাজে চর্চা হওয়া দরকার সেগুলো বিষয় নিয়ে চর্চা হয় না, সেগুলোকে দমিয়ে দাবিয়ে রাখা হয়। তো সেটা কি বলা হচ্ছে রিপ্রেসিভ।
রিপ্রেস করে দেওয়া হয়, ঠিক আছে? মানে সেটাকে ধামাচাপা দেওয়া হচ্ছে আর কি, প্রকাশ করা হচ্ছে না। তো যে সমস্ত বিষয় নিয়ে প্রকাশ করা উচিত এগুলো। তো যাই হোক, তারপর নেক্সট পয়েন্ট হচ্ছে ওভার এক্সপেকটেশন। তোমরা জানো বাবা মা তো তার সন্তানের উপর থেকে অনেক সময় বেশি ওভার এক্সপেকটেশন রেখে ফেলে, যে আমার ছেলে ফার্স্ট হবে, আমার ছেলে 100-তে 100 নাম্বার পাবে বা 100-তে 90-এর উপরে পাবে। হয়তো তার ততটা ক্যাপাসিটি নেই, বা তার হয়তো অতটা বুদ্ধিমত্তা নেই, কিন্তু অঙ্কে এত পাবে, বাংলায় এত পাবে, ইংরেজিতে এত পাবে বলে বাবা মা কিন্তু টিচাররা একটা এক্সপেকটেশন, একটা ওভার এক্সপেকটেশন ধরে ফেলে বাচ্চাদের উপর, আর যেটা নাকি তাদের উপর ক্ষতি করে, ঠিক আছে? তাকে তার মতো করতে দেওয়া উচিত, তাকে তার মতো আগাতে দেওয়া উচিত, তাহলে দেখবে যে একটা আরও ভালো রেজাল্ট বাবা মা পাবে তার সন্তানের থেকে, বুঝলে? তো এটা হলো যে ওভার এক্সপেকটেশন, যেটা একটা অবশ্যই একটা মেজর প্রবলেম বলতে পারো সোসাইটিতে। তাহলে স্টুডেন্টস, এই প্রবলেম রিলেটেড ক্লাসটা এখানেই শেষ হচ্ছে, আর এইভাবে তোমাদের পুরোটা অ্যাডোলেসেন্সের চ্যাপ্টারও এখানেই শেষ হয়ে যাচ্ছে। তারপর এখন আমরা আসছি কয়েকটি কোশ্চেন আনসার প্র্যাকটিসে, ঠিক আছে? তাহলে দেখো আমাদের ফার্স্ট কোশ্চেন কি, ইমোশনাল ডেভেলপমেন্ট রিচেস ইটস ক্লাইম্যাক্স ডিউরিং দ্য পিরিয়ড অফ, মানে ইমোশনাল ডেভেলপমেন্ট কোন সময় এর সর্বোচ্চ শিখরে গিয়ে পৌঁছায়, বা কোন সময় এর ডেভেলপমেন্ট সর্বোচ্চ হয়। তাহলে এটা কোন টাইমে ইমোশনাল ডেভেলপমেন্ট সর্বোচ্চ হয় তোমরা বলো, তাহলে এটার আনসার কি হবে? অবশ্যই অ্যাডোলেসেন্স, তাই তো? তোমরাও অবশ্যই কমেন্টে লিখবে, ঠিক আছে? তারপর আসি নেক্সট পয়েন্টে, তাহলে এটা কি হবে? অ্যাডোলেসেন্স। তারপর নেক্সট পয়েন্ট কি বলেছে দেখো, 2 নম্বর কোশ্চেন, অ্যাট হুইচ স্টেজ ফিজিক্যাল মেন্টাল অ্যান্ড ইমোশনাল চেঞ্জেস হ্যাপেন র্যাপিডলি, কোন সময় ফিজিক্যাল, মেন্টাল প্লাস ইমোশনাল এই 3 প্রকার চেঞ্জ র্যাপিডলি মানে খুব ইসেভাবে দ্রুতভাবে হয়, কোন সময় হবে বলো তোমরাই তবে? অবশ্যই এটারও আনসার কি হবে, এটা অবশ্যই তোমরা কমেন্টে লিখে জানাও, আমি বলবো না কিন্তু, ঠিক আছে? দেখি তোমরা কিরকম ক্লাস করলে। তাহলে স্টুডেন্টস, আজকের ক্লাসটি কিন্তু এতটুকুই থাকলো। এরপর থেকে শুরু হবে নতুন চ্যাপ্টার, ঠিক আছে? আমি তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারও সলভ করাবো। আর তোমরা অবশ্যই যেটা বললাম ফার্স্টে, লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। আর অবশ্যই ক্লাস এভাবে করে যাও। থ্যাংক ইউ সো মাচ।